এক গ্রামে কাশফিয়া ও মাইশা নামের দুই বোন বাস করত। কাশফিয়া ও মাইশা ফুলের বাগানে কাজ করত। ফুল তুলে ওরা সেই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করত, আর তারপর যে টাকা পেত তা মহাজনকে দিয়ে সেখান থেকে কিছু টাকা কমিশন নিয়ে বাড়ি ফিরত। এভাবেই দুই বোনের দিন কাটছিল। ওদের এই দুনিয়াতে বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন কেউ ছিল না। ওরা এতিম ছিল। তাই ওরা যখন যেই কাজ পেত তাই করত। কখনো ওরা ফুল বাগানে কাজ করত, আবার কখনো কখনো কাশফিয়া ও মাইশা অন্যের বাড়িতে ঘর মোছার, থালা বাসন ধোয়ার কাজও করত। এভাবেই 5 মাস খেটে কোনো রকমে ওদের জীবন কাটছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। আমাদের গল্পগুলো প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কাশফিয়া ও মাইশা এমনই একদিন ফুল বাগানে ফুল তুলছিল। তখন ওরা দেখে একটা গোলাপ ফুল বেশ বড়। ওদের কাছে ফুলটা ভীষণ ভালো লাগে। তখন কাশফিয়া বলে, এই মাইশা দেখ, এই ফুলটা কত বড়! এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। এই ফুলটা যদি বিক্রি করি, একটা ফুলই 100 টাকায় বিক্রি করতে পারবো। কি বলিস তুই? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমি গল্পের বইয়ে পড়েছিলাম, বড় বড় ফুলের মধ্যে পরিরাজ্যের পরীরা এসে ঘুরে বেড়ায়। আমার তো মনে হচ্ছে এই ফুলটার মধ্যেও নিশ্চিত কোনো পরী লুকিয়ে আছে। কি বলিস? তুইও না কি সব মজার মজার কথা বলিস। গল্পের পরী আর বাস্তবের পরী কখনোই এক হয় না। পরীরা আবার ফুলের মধ্যে কি করে থাকবে? পরী যে আছে এটাই তো আমার বিশ্বাস হয় না। তাও আবার ফুলের মধ্যে পরীরা লুকিয়ে থাকবে কি করে হয়? আরে হয় হয়, ফুলপরী বলতেও এক ধরনের পরীরা আছে যারা ফুলের মধু খায়, ফুলের মধ্যে ঘুমিয়ে থাকে। তোর বিশ্বাস হচ্ছে না তো? আমার তো ঠিক মনে হচ্ছে যে এই গোলাপ ফুলটার মধ্যেও একটা পরী লুকিয়ে আছে। চল দেখবি নাকি? না না, আমার খেয়ে দেওয়ার কাজ নেই। ফুলের মধ্যে পড়ে আছে কিনা দেখব। এই ফুলটাকে ধরি, আর অমনি ফুলের পাপড়িগুলো পড়ে যাক। তারপর জমিদার এসে আমাদেরকে মারতে মারতে নিয়ে যাবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমিও ততক্ষণ মজা করছিলাম। দেখার দরকার নেই ফুলের মধ্যে কি আছে। চল চল, আমরা বাড়ি চলে যাই। কালকে তো আবার তোর জন্মদিন। এই মাইশা, তোর জন্মদিনে তো কেক আনতে পারবো না। কি খাবি রে? কি আর খাবো? জন্মদিন বলতে কিছু আছে গরিবদের? আমরা কি বড়লোক যে আমাদের জন্মদিনে আমাদের বাবা মা আমাদের জন্য জন্মদিনের কেক কাটবে, বন্ধু বান্ধবরা আসবে? এসব কিছুই হবে না। তাই এসব ভাবা বন্ধ কর, চল। মাইশা ও কাশফিয়া এভাবেই কথা বলছিল। এদিকে ওই গোলাপ ফুলটার ভেতরে সত্যি সত্যি একটা পরী লুকিয়েছিল। পরীটা তখন বলতে শুরু করে, আরে, মেয়েগুলো তো সত্যি অনেক বুদ্ধিমান। কেমন বুদ্ধি করে বলতে লাগলো যে এই ফুলের মধ্যে পড়ে আছে। আবার কেমন এটাও ভয় পেল যে ফুল ধরলে ফুলের পাপড়ি পড়ে যাবে। বাপরে, তাও তো আজকে রক্ষা পেলাম। কিন্তু এই মেয়েগুলো এই ফুলগুলোর এত যত্ন নেয়, ওদের কারণেই তো আমি ফুলের মধু খেতে পারি। ওদেরকে আমার সাহায্য করা খুবই দরকার। ওদের তো কালকে ওই মেয়েটার জন্মদিন, মাইশার। আমি ওর জন্মদিনে ওকে কিছু উপহার দেবই দেব। পরী হয়ে যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝতে পারলাম, তাহলে পরী হয়ে কি হবে? আমি বরং আরেকটু ফুলের মধ্যে ঘুমিয়ে নেই। পরের দিন ফুলপরী ওই ফুলের মধ্যেই ঘুমিয়ে থাকে। এদিকে মাইশা ও কাশফিয়া এসে ফুলগুলো কেটে তুলে নিয়ে যায়, আর বিক্রি করার জন্য ওরা বাজারেও চলে আসে। যখন ফুলপরীর ঘুম ভাঙে তখন সে খেয়াল করে সে আর বাগানে নেই। সে গোলাপ ফুলের মধ্যেই আছে, কিন্তু আছে একটা প্লাস্টিকে মোড়ানো বাজারে। আরে আরে, আমার তো ঘুমই ভাঙেনি। আমি তো এখানে চলে এসেছি। এখন এই প্লাস্টিকের মধ্য থেকে বের হব কি করে? মেয়েটা যদি আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেয় আর আমি কোনো খারাপ মানুষের হাতে পড়ি? না না না, আমার এখান থেকে বাঁচতেই হবে। ফুলপরি ওই ফুলের মধ্যে থাকা প্লাস্টিকের ওপর আঁচড় কাটতে থাকে। এটা নজর পড়ে কাশফিয়ার। এই মাইশা, তুই যা বলেছিলি তাই তো ঠিক রে। দেখ দেখ,
গোলাপ ফুলের মধ্যে ছোট্ট একটা পরী কেমন প্লাস্টিক থেকে বের হওয়ার জন্য আঁচড় কাটছে। প্লাস্টিকটা খুলে দে। কি রে, সত্যিই তো দেখছি, সত্যি সত্যিই তো পড়ি। আমি প্লাস্টিক কিভাবে খুলবো? না 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 না, আমি প্লাস্টিক খুলতে পারবো না। ওরা দুই বোন ভয় পেতে থাকে। তারপরে অবশেষে ওরা ফুলটা নিয়ে প্লাস্টিকটা খুলে দেয়। তখন ফুলপরি ওদেরকে ইশারা করে আড়ালে যেতে বলে। আচ্ছা আচ্ছা, আসছি, চল তো দেখি পরি আমাদের কি বলে। তোমরা আমাকে ভয় পেও না, আমি হলাম ফুলপরি। তোমরা কালকে যেই কথাগুলো বলেছিলে সেগুলো দেখো সত্যি হয়ে গেছে। আমরা ফুলপরীরা সত্যি সত্যি ফুলের মধ্যে ঘুমাই আর ফুলের মধু খাই। আমি তো ভেবেছিলাম আজকে তোমাদের সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তোমরা আমাকে বাগান থেকে তুলে নিয়ে এসেছো। ফুল তুলে তোমরা বিক্রি করো, এটা খারাপ কাজ নয়। তোমরা ফুলের যে ঠিকমতো যত্ন নাও, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা দুই বোন যত্ন নাও বলেই তো আমরা ফুলপরীরা ফুলের মধু খেয়ে বেঁচে থাকতে পারি। তোমাদের তো কিচ্ছু নেই, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইবারের জন্মদিনটা তোমরা ফুলপরীদের সঙ্গে সেলিব্রেট করবে। এই বলে ফুলপরি অন্যান্য ফুলপরিদেরও ডেকে নেয় আর সবাই মিলে চলে যায় ওদের বাড়িতে। কাশফিয়া ও মাইশা ওদের বাড়িতে ফুলপরিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে ওরা দুঃখও পায়, কেননা এতগুলো ফুলপরিকে আপ্যায়ন করার মতো ওদের বাড়িতে কিছুই নেই। পরীরা, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু আপনাদেরকে আপ্যায়ন করার মতো আমাদের কাছে কিছুই নেই। আরে পাগল মেয়ে, তোমরা এত চিন্তা করছো কেন? তোমাদের জন্মদিন, তোমার ছোট্ট বোনের জন্মদিন, তার মানে কি আনন্দ করতে হবে। চলো তোমাদেরকে এখনই একটা কেক এনে দেই। এই বলে পরী তার জাদুর কাঠি ঘোরায়। একবার ঘোরানোতে একটা সোনার কেক হাজির হয়ে যায়। তারপর পরী আবারও তার জাদুর কাঠি দুইবার ঘোরায়, আর সেখানে দুইটা রূপার কেক হাজির হয়ে যায়। এতগুলো কেক দেখে ওরা অবাক হয়ে যায়। পরী বলে, এই কেকগুলো জাদুর কেক, এগুলো কখনো শেষ হবে না। তোমরা দুই বোন এই কেক খাওয়ার পর একটা দোকান খুলে ফেলো, সেই দোকানে তোমরা রেগুলার কেক বিক্রি করবে। এই কেক তোমরা যখন এখান থেকে কেটে নিয়ে যাবে, এই কেক আবারও পূরণ হয়ে যাবে। তোমাদের জন্মদিনে আমাদের ফুলপরিদের পক্ষ থেকে এটাই উপহার। তবে হ্যাঁ, তোমাদের কথা দিতে হবে, ফুল বাগানের যত্ন নেওয়া তোমরা কমাবে না। আমাদের জন্য একটা বিশাল বড় ফুলের বাগান বানাবে, পারবে তো? হ্যাঁ পরীরা, অবশ্যই পারবো। আপনারা আমাদের জন্য এতটুকু করেছেন, আর আমরা এতটুকু করতে পারবো না? এরপর ওরা দুই বোন পরীর দেওয়া জাদুর কেক বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়, আর ওরা ওদের বাড়ির সামনে বিশাল বড় একটা ফুলের বাগান বানায়, যেখানে ওরা সব সময় পরিচর্যা করত। আর ফুল পরীরাও মনের আনন্দে সেই বাগানে ঘুরে বেড়াতো। এক গ্রামে মারিয়া ও তানিয়া নামের দুই বান্ধবী বাস করত। মারিয়া ও তানিয়া দুই বান্ধবী হলেও ওরা আপন বোনের মতো মিলেমিশে থাকতো। মারিয়া কখনো কখনো তানিয়ার বাড়িতে চলে যেত, ওর সঙ্গে খাওয়া দাওয়া করে ওর সঙ্গেই পড়াশোনা করে ঘুমিয়ে পড়তো। আবার কখনো কখনো তানিয়া মারিয়াদের বাড়িতে চলে আসতো। ওরা যখন যার বাড়িতে ইচ্ছা গিয়ে আনন্দ করত, মজা করত। ওদের বাবা মারাও ওদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। এইভাবেই মারিয়া ও তানিয়া অনেক আনন্দ করেই ওদের দিন কাটাচ্ছিল। কিন্তু ওদের দুই পরিবারেই অনেক দারিদ্রতা ছিল। ওদের বাবা মারা অভাবের কারণে ঠিকমতো দুবেলা খাবার জোগাড় করতে পারত না। এই নিয়ে মারিয়া আর তানিয়া সব সময় চিন্তা করত। একদিন মারিয়া ও তানিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন মারিয়া বলে, তানিয়া, আমাদের কি বাবা মায়ের জন্য কিছু করা উচিত না? বাবা মা আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে। ওনারা এভাবে খাটাখাটুনি করেও খুব অল্প টাকায় আয় করতে পারে, যা দিয়ে আমাদের দুই বেলার খাবার জোগাড় করতে পারে না। আমরা এমন কিছু করতে পারি না যা করলে আমরা ওনাদেরকে কিছু টাকা আয় করে দিতে পারবো? কি বলছিস তুই? আমরা তো অনেক ছোট, ছোট মানুষ আবার আয় করতে পারে নাকি? না না, আমাদের তো কাজ এখন শুধু পড়াশোনা করা আর বাবা মায়ের কথা মতো চলা, তাহলেই হবে। আমরা যখন বড় হব তখন কিছু করব। আরে
তুই জানিস না কিছু, ইচ্ছা থাকলে উপায় হয়। কত ছোট বাচ্চারা ছোটবেলায় কাজ করে, যাদের বাবা মা থাকে না তারা কি এমনি এমনি বড় হয়? তারাও কাজকর্ম করে। আর আমাদের তো বাবা মা আছে। চল না আমরা এমন কিছু করি যাতে আমরা কিছু টাকা আয় করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার কাজ করতে তো আপত্তি নেই, কিন্তু আমরা কি কাজ করব? আমাদের এত ছোট বয়সে আমাদের কাজ কে দেবে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আরে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের জঙ্গলের ওই দিকটায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদি আমরা দুইজন যাই আর সেখান থেকে ফুলগুলো এনে ফুলের মালা বানিয়ে বিক্রি করি, তাহলে কেমন হয়? কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু গ্রামে ফুলের মালা কে কিনবে? আরে গ্রাম কি এখন আর গ্রাম আছে? গ্রামেও এখন শহরের মতো সবাই সবকিছু কেনে, শুধু আমরাই গরিব আছি। গ্রামের বাজারে ফুল নিয়ে গেলে দেখবি সবাই কিনবে। আগে তো গ্রামে ফুল নিতে হবে। কত মানুষ আছে যারা ফুল খুঁজে পায় না। সবাই তো আর জানে না যে জঙ্গলের ভেতরে ফুলের গাছ আছে। আচ্ছা ঠিক আছে, এটা করতে তো আমাদের বেশি কষ্ট করতে হবে না। আজকে বিকেলে তুই আর আমি মিলে জঙ্গল থেকে ফুল এনে মালা বিক্রি করার চেষ্টা করব। তারপর মারিয়া আর তানিয়া ওদের চিন্তা মতোই জঙ্গলে চলে গেল আর জঙ্গল থেকে খুব সুন্দর সুন্দর বেলি ফুল তুলে আনলো। সেগুলো বিক্রি করার জন্য বেরিয়ে পড়লো। ওরা সারা দিন ঘুরেও একটা ফুলের মালাও বিক্রি করতে পারলো না। দেখেছিস তো, তোকে আমি আগেই বলেছিলাম এই আইডিয়াটা কাজ করবে না। এটা গ্রাম, গ্রামে কেউ ফুলের মালা টাকা দিয়ে কেনে না, যতই সবাই ধনী হয়ে যাক না কেন। হ্যাঁ রে, আমাদের এবারের আইডিয়াটাও তো ব্যর্থ হলো। তাহলে কি করব? শোন, আমি এত সহজে হার মানবো না। যেভাবেই হোক আমার বাবা মাকে সাহায্য করতেই হবে। আমার আরেকটা আইডিয়া আছে। ওহো, তোর আবার আরেকটা আইডিয়া আছে? কি আইডিয়া বল? আমার মনে হচ্ছে আমরা জঙ্গলে গেলাম না, সেখানে অনেক শুকনো খড়ি পড়েছিল। সেগুলো আমরা যদি কুড়িয়ে নিয়ে আসি তাহলে কেমন হয়? শুকনো খড়ি তো সবার দরকার হয়। যেখানে সবাই 20 টাকা বিক্রি করে, আমরা 15 টাকা বিক্রি করব, তাহলেই আমাদের থেকে নেবে। হ্যাঁ, গুড আইডিয়া। চল তাহলে শুকনো খড়িগুলো কুড়িয়ে নিয়ে আসি। তারপর তানিয়া আর মারিয়া আবারও জঙ্গলে যায় শুকনো ডালপালা কুড়িয়ে আনতে। ওরা জঙ্গলের গভীরে পৌঁছে যায়। হঠাৎ করে কিছু একটা জিনিসে ওদের দুইজনের পা আটকে যায়। আরে এইটা কি? আমার পায়ে এভাবে আটকে গেল। হ্যাঁ, আমারও তো পায়ে লেগেছে, দেখ তো কি। ওরা দেখে সেখানে বিশাল বড় একটা মাটির হাঁড়ি পোতা আছে। ওরা অনেক কষ্ট করে মাটির হাঁড়িটা খুঁড়ে উপরে তোলে আর তুলে দেখে সেই হাঁড়ির ভেতরে দুইটা ব্যাগ রাখা, একটা সোনার ব্যাগ আর একটা রূপার ব্যাগ। আরে এটা কি দেখছি? জঙ্গলের ভেতরে হাড়ির মধ্যে এমন সোনা রূপার ব্যাগ কোথা থেকে এলো? আমরা কি গুপ্তধন পেলাম নাকি? নাকি কোনো অভিশপ্ত কিছু? চল চল, এগুলো রেখে চলে যাই। তখনই সেই জাদুর দুই ব্যাগ হাওয়ায় উঠতে শুরু করলো আর সেগুলো থেকে আওয়াজ বেরোতে লাগলো। তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা জাদুর দুই সোনা রূপার ব্যাগ। তোমাদেরকে আমরা সাহায্য করব। তোমরা তো অনেক পরিশ্রমী। গতকাল তোমরা ফুলের মালা বিক্রি করতে চেয়েছো আর আজকে খড়িকাঠ কুড়াচ্ছিলে। আরে এটা তুমি কি করে জানলে যে আমরা মালা বিক্রি করতে চেয়েছি আর আমরা খড়ি কুড়াচ্ছি? আরে আমরা জাদুর সোনা রূপার ব্যাগ, আমরা সব জানি, আমরা সব বুঝতে পারি। তোমরা দুইজন অনেক ভালো, তোমাদেরকে তাই আমরা নিজেদেরকে উপহার দিতে চাই। কিভাবে? আমাদেরকে তোমরা দুইজন নিয়ে নাও। সোনার ব্যাগ তুমি রাখো আর রূপার ব্যাগ তুমি রাখো। তারপর মারিয়া আর তানিয়া সেই জাদুর দুই ব্যাগের কথা মতো মারিয়া নিল সোনার ব্যাগ আর তানিয়া নিল রূপার ব্যাগ। তারপর ওরা দুজন ব্যাগ দুটো নিয়ে বাড়িতে চলে এলো। কিন্তু এই ব্যাগ দিয়ে ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। পরদিন সকালে ওরা আবারও একসঙ্গে যুক্ত হলো। আচ্ছা, এই ব্যাগগুলো যে আমাদেরকে বললো ওরা জাদুর দুই ব্যাগ, কিন্তু জাদুর দুই ব্যাগের কোনো জাদুই তো আমরা দেখতে পেলাম না। এই ব্যাগ দিয়ে আমরা কি করব? এগুলো কি বাজারে বিক্রি করে দেব? না না, বাজারে কেন বিক্রি করব? ওরা তো কথা বলতে পারে। কথা বলা এমন জাদুর ব্যাগ বাজারে বিক্রি করা ঠিক হবে না। আমাদের জন্য যখন সঠিক সময় হবে, জাদুর ব্যাগেরাই আমাদেরকে সাহায্য করবে, দেখে নিস। ওরা ওদের মতো পড়াশোনা করতে থাকে, নিয়মিত স্কুলে যায় আর জঙ্গল থেকে কাঠ খড়ি এগুলো কুড়িয়ে বিক্রি করে ওদের বাবা মাকেও সাহায্য করতে থাকে। আর জাদুর দুই ব্যাগের কথা ওরা কাউকে বলে না, বাবা মাকেও বলে না। ওরা ওদের বাড়িতে গোপন একটা জায়গায় জাদুর সোনার ব্যাগ আর জাদুর রূপার ব্যাগ রেখে দেয়। এভাবে কেটে যায় পুরো 2 বছর। ওরা অনেক বড় হয়ে যায়। প্রতিদিন ওরা ওদের বাবা মাকে সাহায্য করার জন্য জঙ্গল থেকে এখনো
কাঠ খড়ি কুড়িয়ে এনে বিক্রি করে। ওদের অবস্থা ভালোই যাচ্ছিল, কিন্তু তখনই দেখা দেয় বিপত্তি। তখনই ওদের মনে পড়ে জাদুর 2 সোনা আর রূপার ব্যাগের কথা। ওরা সেই ব্যাগের কাছে যায়। তখন জাদুর 2 সোনা ও রূপার ব্যাগ বলে, তোমরা এতদিন পরে আমাদের কাছে এলে, আমরা তোমাদের কিভাবে সাহায্য করব? যদি তোমরা আমাদের কাছে কিছু নাই চাও, বলো তোমাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। সত্যি বলছো জাদুর ব্যাগ? আমরা বললেই আমাদেরকে সাহায্য করবে? আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, শুধু আমাদের নয়, অনেকের বাড়িঘরই ভেঙে গেছে, তাই তোমাদের সাহায্য প্রয়োজন। ঠিক আছে, আমরা তোমাদেরকে সোনার আর রূপার স্বর্ণমুদ্রা দিচ্ছি। এগুলো বিক্রি করে সেই টাকা নিয়ে তোমাদের বাড়িঘর ঠিক করো, আর গ্রামে যাদেরকে যাদেরকে সাহায্য করতে চাও তাদেরকেও সাহায্য করতে পারো। এটা দেখে মারিয়া ও তানিয়া অনেক খুশি হলো। ওরা সেই সোনা আর রূপার মুদ্রা নিয়ে বাজারে বিক্রি করলো। তারপর ওদের বাবা মাকে সেই টাকা দিল নিজেদের বাড়ি ঠিক করার জন্য। আর বাকি টাকা নিয়ে গ্রামে বেরিয়ে পড়লো গ্রামের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। এভাবেই জাদুর 2 সোনা ও রূপার ব্যাগের মাধ্যমে ওরা 2 বোন নিজেদের জীবন সহ পুরো গ্রামের সবার জীবন পাল্টে দিল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অনেক দিন আগে একটা গ্রামে ঈশিতা নামের ছোট্ট একটা মেয়ে বাস করত। ঈশিতা ওর বাবা মায়ের সঙ্গে মেলায় ঘুরতে আসে, কিন্তু মেলায় সেদিন অনেক ভিড় থাকায় ঈশিতা ওর বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। আর তখনই হঠাৎ করে মেলায় একটা গন্ডগোল লেগে যায়। সবাই মারামারি করতে করতে বিশৃঙ্খল হয়ে পড়ে। সবাই সবার মতো ছোটাছুটি করতে থাকে। সেই ছোটাছুটির মধ্যে ছোট্ট ঈশিতা হারিয়ে যায়। এদিকে ওর বাবা মা ওকে খুঁজতে থাকে। ঈশিতা হাঁটতে হাঁটতে মেলা থেকে দূরে একটা রাস্তায় চলে আসে, যেখানে কিনা আশেপাশে কেউ ছিল না। ওর সঙ্গে তখন একটা দুষ্টু লোকের দেখা হয়, যে কিনা ঈশিতাকে সেখান থেকে চুরি করে নিয়ে বিক্রি করে দেয় শহরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আব্বুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। আমাকে কোথায় এনেছেন? আমার আব্বু কোথায়? আমার আম্মু কোথায়? এই মেয়ে, চুপ করো। তোমাকে আমি কিনে নিয়েছি, এখন থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে। তুমি একটা কাজের মেয়ে, বুঝলে? না না, আমি আমার বাবা মায়ের অনেক আদরের। আমাকে আমার আম্মু একটা কাজও করতে দেয় না। আমি কোনো কাজ করব না, আমি বাড়ি যাব, আম্মুর কাছে যাব। এই মেয়ে, চুপ করো। আর একটা কথা বললে এমন মার মারবো যে মুখ দিয়ে আর কান্না বেরোবে না। চুপ করো বলছি। ঈশিতা তবুও কাঁদতে থাকে। তখন সেই বাড়ির মালকিন ঈশিতাকে জোরে জোরে মারতে থাকে। হ্যাঁ, লাগছে লাগছে, লাগছে, আমাকে মারবেন না। আব্বু আম্মু তোমরা কোথায়? আমাকে যে অনেক মারধর করছে। কোথায় তোমরা, কোথায় তোমরা? আচ্ছা আচ্ছা, আমি কাজ করব। আর মারবেন না, ব্যথা পাচ্ছি। ঠিক আছে, মনে থাকে যেন। যাও, থালা বাসনগুলো ধুয়ে আসো, যত সব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা কমেন্টে লিখতে ভুলো না যেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন নেক্সট গল্পটি সবার আগে দেখতে পাও। আব্বু আম্মু, আমাকে তোমরা কেন ছেড়ে দিলে? এখন আমাকে এখানে কাজ করতে হচ্ছে। ঈশিতার সেখানে অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। এদিকে ঈশিতার বাবা মা ঈশিতাকে খুঁজে না পেয়ে থানায় কমপ্লেন করে, সেখানে জিডি করে, কিন্তু কোনো লাভ হয় না। মাসের পর মাস কেটে যায়, ঈশিতার আর দেখা নেই। এদিকে ঈশিতা সারা দিন বাড়ির সব কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ওর শরীর অবশ হয়ে যাওয়ার মতো হয়। এত ছোট বয়সে এত এত ভারী ভারী কাজ করতে হয় ওকে। আর কাজ যদি একটু গড়বড় হয় তাহলে মালকিন ওকে ইচ্ছে মতো মারতে থাকে। না, এই মেয়েটাকে দিয়ে আর কাজ হচ্ছে না। এমন একটা ছোট মেয়েকে নিয়ে এসেছি, এটাকে কিনে আমার লস হয়ে গেছে। এটাকে আর আমার বাড়িতে রেখে কোনো লাভ হবে না। এই মেয়েটাকে নিয়ে একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। এই মেয়েটাকে নিয়ে আমার আর কোনো কাজ নেই। জঙ্গলের বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে সেই ভালো। একে আবার ছেড়ে দিলে এর বাবা মা খুঁজে পেলে আমার নামে কেস করে দেবে।
এই ভেবে ওই বাড়ির মালকিন ঈশিতাকে একটা বস্তায় ভরে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসে। ঈশিতা সেই বস্তার মধ্যে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। কে আছো? আমাকে এই বস্তা থেকে উদ্ধার করো। কে আছো? বাঁচাও, বাঁচাও। কে আছো? এই যেখানে কোথায় আমি? আমি যে কিছুই দেখতে পারছি না। এই বস্তার মধ্য থেকে আমাকে কেউ বের করো। কে আছো? তখনই ওই জঙ্গলের ওপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরীর নজর পড়ে ঈশিতার ওপর। আরে, ওই বস্তাটার মধ্যে মনে হচ্ছে একটা মানুষ রাখা আছে। দেখি তো। পরে এসে বস্তাটা খুলে ঈশিতাকে বের করে। আরে তাই তো, সত্যি সত্যি তো একটা বাচ্চা মেয়েকে বস্তায় ভরে রাখা। এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি এই বস্তায় কেন? পরি, আপনি আমাকে বাঁচালেন। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার নাম ঈশিতা। আমি আজ থেকে 2 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম। তারপর আমাকে একটা দুষ্টু লোক বিক্রি করে দেয় শহরে। সেখানে আমি 2 বছর ধরে কত কাজ করেছি, আমাকে কত মেরেছে। তারপর যখন দেখেছে আমি সব কাজ করে উঠতে পারি না, বারবার হাত পা পুড়িয়ে ফেলি, তখন আমাকে এই জঙ্গলে ফেলে গেছে, যেন আমাকে কোনো হিংস্র জন্তু খেয়ে নেয়। আপনি না এলে আমাকে মরেই যেতে হতো। আমি তো আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, এখন আমার প্রাণটাও আমাকে হারাতে হতো। আচ্ছা ঈশিতা, কান্না করো না। বুঝতে পেরেছি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। তুমি কোনো চিন্তা করো না। আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবা মাকে খুঁজে বের করে দেব। ততদিন তুমি থাকার জন্য এখানে আমি তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি। দেখি কি করতে পারি। পরি তখন তার হাতে তালি বাজায়, আর সঙ্গে সঙ্গে সেখানে জঙ্গলে থাকা একটা ছোট্ট মুরগি চলে আসে। পরি মুরগিটার ওপর জাদু করে। সঙ্গে সঙ্গে মুরগিটা একটা বিশাল বড় সোনার মুরগি হয়ে যায়, আর সেটার ভেতরে একটা ঘর তৈরি হয়ে যায়। তুমি এই ঘরের ভেতরে প্রবেশ করো। এই ঘরের ভেতরে তুমি নিরাপদ থাকবে। কোনো বিপদ হলে এই মুরগিটা তোমাকে নিয়ে পালাবে। তাহলে তোমার আর কোনো বিপদ হবে না। ততদিনে আমি তোমার বাবা মাকে খুঁজে বের করি। ঘরে প্রবেশ করে দেখো তোমার প্রয়োজনীয় সবকিছু আছে কিনা। ঈশিতা পরীর কথা মতো সেই জাদুর সোনার মুরগি ঘরে প্রবেশ করে, আর ভেতরে যা দেখে, দেখে ওর চোখ ছানা পড়া হয়ে যায়। পুরো ঘরটা সোনা দিয়ে সাজানো ছিল। ভেতরে ছিল সোনার আসবাবপত্র আর অনেক সুস্বাদু সব খাবার। তার উপরে ঘুমানোর জন্য সুন্দর খাটের ব্যবস্থাও ছিল। ঈশিতা তখন পরীকে বলে, পরী, এটার ভেতরে তো অনেক সুন্দর সবকিছু। এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। এত সুস্বাদু খাবার যে আমি কত বছর খাই না, এটা আমি সব খাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্লিজ আমার বাবা মাকে খুঁজে এনে দিন। তারপর পরী জাদু করে ঈশিতার একটা ছবি নিয়ে বেরিয়ে পড়ে পুরো গ্রামে গ্রামে খুঁজে ঈশিতার বাবা মাকে বের করতে। অবশেষে তারা খুঁজতে খুঁজতে আরো কয়েকজন পরীকে সাথে নেয়। সবাই মিলে খুঁজে অবশেষে ঈশিতার বাবা মাকে পেয়ে যায়। আপনারাই তাহলে ঈশিতার বাবা মা? আমরা ঈশিতাকে দক্ষিণের জঙ্গলে একটা জাদুর সোনার মুরগির ঘরে রেখে এসেছি। চলুন চলুন। তারপর পরীরা ঈশিতার বাবা মাকে নিয়ে আসে, আর ঈশিতাকে তখন ওর বাবা মায়ের হাতে তুলে দেয়। আপনাদের মেয়ে অনেক কষ্ট সহ্য করেছে। আপনাদের মেয়ের জন্য শুভকামনা। আর আমার পক্ষ থেকে এই জাদুর সোনার মুরগির ঘরটা আপনাদের সঙ্গে সারা জীবন থাকবে। এই বলে পরী সেখান থেকে উড়ে চলে যায়, আর ঈশিতা ওর বাবা মাকে পেয়ে বাকিটা জীবন জাদুর সোনার মুরগির ঘরে অনেক সুখে শান্তিতে কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।